তোমরা অনেক নলেজ, তোমাদের অনেক তোমরা জানো, বাট কিন্তু তোমরা যখন প্রফেশনালি প্র্যাকটিস করতে যাবে এই জায়গাগুলো, তখন কিছু জিনিস আছে যেগুলোকে আমরা বলি প্রফেশনালি কোড অফ কন্ডাক্ট, প্রফেশনালি কিছু প্র্যাকটিস আছে। সেই প্র্যাকটিসগুলোকে আসলে হাতে কলমে তো আসলে সত্যি কথা বলতে কি হাতে কলমে তো আর মানে ওভাবে শিখাই দেওয়া যায় না, বাট তোমাকে কিছু জিনিস আমি জানাই দেয়া। প্র্যাকটিস করার ব্যাপারটা তোমার, তুমি প্র্যাকটিস করবা কি করবা না, তুমি এটাকে কি ভুলে যাওয়া কি যাবে না, সেটা ব্যাপারটা তোমার। কিন্তু এই জায়গাগুলোকে আমাকে মনে করে দেয়া বা আমাদেরকে স্মরণ করে দেওয়ার জন্যই হচ্ছে সাবজেক্টের গাইডলাইনটা সেরকম। আমরা যদি সিলেবাসটা একটু দেখি, আমাদের সিলেবাসটা এরকম ভাবে আছে, একটু দেখে নাও যে প্রফেশনাল প্র্যাকটিস অ্যান্ড কমিউনিকেশন 2 ক্রেডিট 2 আওয়ার্স পার উইক। প্রথম যেটা আছে, প্রথম ফার্স্ট অফ অল আছে প্রজেক্ট সাইকেল, একটা একটা তোমরা প্রজেক্ট করতে গেলে তার লাইফ সাইকেলটা কেমন সেটা। দেন হচ্ছে হাউ টু রাইট এ প্রজেক্ট প্রপোজাল, একটা প্রজেক্ট প্রপোজাল কিভাবে রাইট আপ করতে হয়। দেন হচ্ছে কন্ট্রাকচুয়াল প্রভিশন, বিভিন্ন জায়গায় তোমরা যখন প্রজেক্ট করতে যাবা দেয়ার ইজ এ লট অফ রুলস অ্যান্ড রেগুলেশন অ্যাবাউট দ্য কন্ট্রাক্ট, যে হাউ ক্যান উই মানে কি বলা হয়, হাউ ক্যান উই কি বলে অ্যাডপ্ট এ কন্ট্রাক্ট বিটুইন বোথ পার্টিজ অর মোর দ্যান 2 পার্টিজ, এরকম জায়গায় যদি আমরা কন্ট্যাক্ট করে থাকি। দেন টেকনিক অফ স্পেসিফিকেশন রাইটিং, তোমরা যেটাকে শিডিউল বলো বা তোমরা যেটাকে জেনারেল স্পেসিফিকেশন বলো, বা অনেক সময় এটাকে বলা হচ্ছে জেনারেল রুলস অ্যান্ড রেগুলেশন, সেই স্পেসিফিকেশনগুলো কীভাবে রাইট করতে হয়। এবং এভলিউশন অফ বিটস, কীভাবে টেন্ডারের বিভিন্ন ধরনের মেথোডোলজি আছে টেন্ডার বিট করে এটাকে আবার ইয়ে করার জন্য, মানে এভলিউশন করার জন্য। এবং লাস্ট অন প্রজেক্ট এভলিউশন, হাউ ক্যান উই কি বলা হয়, হাউ ক্যান উই ফলো আপ দ্য প্রজেক্ট প্রোগ্রেস, এটাকে বলা হয় প্রজেক্ট এভলিউশন, মানে প্রজেক্টের প্রোগ্রেসটাকে কিভাবে আমরা এভলিউট করতে পারি। এখন দেখবা যে এই রিসেন্টলি দেখবা যে তোমাদের সুনামগঞ্জে একটা ব্রিজ ভেঙে পড়ছে। তো এখন যদি তোমাকে বলা হয় যে তুমি এই প্রজেক্টটাকে এভলিউশন করে নিয়ে আসো, তো তখন তুমি আসলে কোন পয়েন্টের উপরে কিভাবে প্রজেক্ট এভলিউশন করবা। অনেকগুলো পয়েন্ট আছে, অনেকগুলো মেথোডোলজি আছে, আবার অনেকগুলো স্ট্যান্ডার্ড রুলস আছে, সেই মাধ্যমে প্রজেক্ট এভলিউশন করবো। তারপর আছে ইন্টারপ্রিটেশন অফ লিটারেচার, বিভিন্ন ধরনের ডকুমেন্টসগুলো আছে যেগুলো আমাদের যেমন বিএনবিসি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড আছে বিএনবিসি, তারপর হচ্ছে যে বাংলাদেশ এনভায়রনমেন্টাল রুলস অ্যান্ড রেগুলেশন আছে। এই যে এগুলো লিটারেচার বা রুলস বলা হয় বা এটাকে আমরা ল বলি, সেই লগুলোকে কিভাবে ইন্টারপ্রেট করতে হয়। তোমরা যখন বিদেশে যাও তখন বাংলাদেশের সার্টিফিকেটটাকে কিন্তু ইংলিশে কনভার্ট করে নিয়ে যেতে হয়। যদি মধ্যপ্রাচ্যে যাও তোমার সার্টিফিকেটটাকে অ্যারাবিকে কনভার্ট করে নিতে হয়। তো এটাকে বলে ইন্টারপ্রিটেশন। বা অনেক সময় দেখা যায় যে তুমি বিদেশ দিয়ে ডিগ্রি করে নিয়ে এসে চায়না থেকে, চায়না দিয়ে সার্টিফিকেট দিচ্ছে, ওটাকে ইন্টারপ্রিটেশন করতে হয়। তো এক এক দেশের ইন্টারপ্রিটেশনটা কিন্তু ডিফারেন্ট হয়ে যায়, তো এটাকে একটা ফর্মে নিয়ে আসা একটা ব্যাপার আছে। দেন হচ্ছে কমিউনিকেটিং বিটুইন ভ্যারাইটিস পার্টিস, আমরা বলি যে মেইলিং এর মাধ্যমে বাই ওভার ফোন বাই ডকুমেন্টেশন যে কমিউনিকেশন, এটা। দেন প্রিপারেশন অফ রিপোর্ট, যদি তোমাকে কখনো রিপোর্ট প্রিপারেশন করতে হয় বিভিন্ন জায়গায় প্রজেক্টের ক্ষেত্রে, সেটা কিভাবে তুমি করবা, যদিও তোমরা অনেক জানো। দেন হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল লেবার রিলেশন, তুমি যখন ইন্ডাস্ট্রিতে জব করবা দেয়ার ইজ এ লট অফ লেবার বা এমপ্লয় অ্যান্ড হাউ ক্যান উই মোটিভেট দেম, দ্যাটস কাইন্ড অফ সাম নলেজ আমরা এটা অ্যাচিভ করবো। অ্যান্ড প্রফেশনাল ইথিক্স ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, অবশ্যই সেটা আমাদের প্রথম কনসার্নের ইস্যু, যে আমাদের একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের সেই ইথিক্যাল পয়েন্ট অফ ভিউটা কতটুকু আছে সেটাকে জাজমেন্টাল জায়গায় নিয়ে আসে। তো এইটা হচ্ছে মুদ্রা কথা। তোমাদের দিক থেকে কিছু বলার আছে নাকি বলো, না হলে আমরা হয়তো আস্তে করে আমাদের পড়াশোনার দিকে প্রবেশ করবো আর কি। এই তোমাদের কিছুই বলার নেই, তার মানে কি মাইক্রোফোন মানে কি বলা হয়, হেডফোন অন্যজনের কান দিয়ে ভাগিয়ে গেছো নাকি? বুঝলাম না তো, লাইন যে খারাপ। না স্যার, আছে স্যার। তো তোমাদের দিক থেকে কিছু বলার আছে কিনা, বা তোমাদের কোনো সাজেশন আছে কিনা? এখন পর্যন্ত তেমন কিছু বলার নেই। আচ্ছা, হয়তো পড়তে আমার সাথে ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি ভেরি ইজিলি অ্যান্ড ফ্রেন্ডলি। হ্যাঁ, যদিও টিচার স্টুডেন্ট ফ্রেন্ডলি হওয়া সম্ভব না, বাট যতটুকু পার্সোনালিটি রেখে, তোমার পার্সোনালিটি বজায় রেখে আমার পার্সোনালিটি বজায় রেখে যতটুকু হওয়া যায়, ঠিক আছে। আর আমরা শনিবারের ক্লাস
শনিবার নেওয়া যায়, শনিবার নেব, বা আমি এখন তো বন্ধ, অনলাইন যে কোনো সময় নেওয়া যায়। আমি তোমাদেরকে বলে দেবো অ্যাটলিস্ট 1-2 দিন আগে, বাট শনিবারই থাকলো কম্পালসারি যে আমরা শনিবার নেব আর কি, এরকম। ঠিক আছে, টাইমটা আমি জানাই দেবো তোমাদের শেয়ারের মাধ্যমে। ঠিক আছে, আর সিলেবাস আজকে একদিনের মধ্যে শেষ করে দেওয়া যায়, আর সিলেবাস অনেক দূর বড়ও করা যায়, অসুবিধা নেই। এটা শুধুমাত্র তোমাদের আমাদের কিছু পলাশির যুদ্ধ, ইয়ার যুদ্ধ, এটা পড়াশোনা আর কি, সিপাহী বিদ্রোহ এরকম আর কি। তো এখন বলো তো, একজন ইঞ্জিনিয়ারের রিস্ক বেশি না একজন ডাক্তারের রিস্ক বেশি প্রফেশনাল রিস্কের ক্ষেত্রে? বলো তো। স্যার স্যার একজন প্রফেসর বলতে ইঞ্জিনিয়ার স্যার ডাক্তার ইজ বেশি স্যার, ডাক্তারদের স্যার। ডাক্তারদের রিস্ক বেশি, প্রফেশনাল রিস্ক না বেশি, স্যার একজন ইঞ্জিনিয়ারদের রিস্ক নেই। ইঞ্জিনিয়ার স্যার। না কেন? স্যার তুমি, এর কোনো রিস্ক নাই স্যার, যতদিন দিন কোনো বিল্ডিং ভাঙবে না স্যার, রিস্ক তো নাই স্যার। আচ্ছা রাইট, আমি বলতেছি প্রফেশনাল রিস্কের কথা বলছি, মানে তুমি চাকরি পাবে না সেই রিস্কের কথা বলিনি, কিন্তু প্রফেশনাল প্র্যাকটিসের রিস্ক যেটা, তুমি তুমি যখন ডাক্তার প্র্যাকটিস করে, তুমি ইঞ্জিনিয়ার হিসেবে তুমি প্র্যাকটিস করো, তুমি ডিজাইন ড্রাফটিং করো, ডাক্তার প্রেসক্রিপশন করে, ঔষধ দেয়, অপারেশন করে, আর তুমি বিভিন্ন ডিজাইন ড্রাফটিং দাও, বিভিন্ন কনসালটেন্ট করো। তো আমি বলতেছি, যে বলছো যে স্যার ডাক্তারদের রিস্ক বেশি, তার কারণটা বলো, আর যে বলছো স্যার সিভিল ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ারদের রিস্ক বেশি, তার কারণটা একটু শুনি। আমি স্যার মারবো না, অসুবিধা নেই। যে বলো। স্যার স্যার ডাক্তারদের রিস্ক বেশি, কারণ স্যার তারা যদি একটা ভুল করলে একটা রোগী মারা যাবে হ্যাঁ, স্যার। কিন্তু স্যার রাইট। আমাদের ইঞ্জিনিয়ার স্যার তারা এতটাই ফ্যাক্টর সেফটি ইউজ করছে স্যার, কখনোই বিল্ডিং বা প্রজেক্ট ভাঙবে না স্যার। আচ্ছা, অতএব স্যার এটা গেল তোমার দিক থেকে, আর যে ইঞ্জিনিয়ার সেই বলো তো কি ঘটনা ঘটাইছো, ইঞ্জিনিয়ার আচ্ছা যে স্যার, বলছো রিস্ক বেশি। স্যার বলো। যখন হচ্ছে একটা ডাক্তার যখন স্যার প্রেসক্রিপশন করে, তখন স্যার একজন হচ্ছে পার্টিকুলার রোগীর জন্য করে। তো হুম ওইখানে হুম স্যার সর্বোচ্চ একজন রোগী মারা যাইতে পারে ওই হুম প্রেসক্রিপশনের হুম দরুন। হুম কিন্তু স্যার একজন ইঞ্জিনিয়ার যদি ভুল করে, সেক্ষেত্রে দেখা হুম যায় স্যার ট্রাজেডিটা অনেক বড় করে আসতে পারে। সেক্ষেত্রে দেখা যায় রাইট। অনেক লাইফ চলে যেতে পারে আচ্ছা, স্যার। ওকে ওকে, আমি এখন একটু আসি। রিস্ক মানে শব্দটা, রিস্কের ডেফিনিশনটা কি? রিস্কের ডেফিনিশনটা হচ্ছে, আগে রিস্কটা বুঝতে হবে। রিস্কটা কি? রিস্কটা হচ্ছে যে, যে কোনো একটা ইনসিডেন্ট ঘটার প্রবাবিলিটি, আমরা সেটাকে রিস্ক বলি। যে হাউ মাচ টাইম ইট হ্যাজ বিন অকার্ড, হাউ ফ্রিকুয়েন্টলি ইট হ্যাজ বিন অকার্ড, এটাকে আমরা বলি হচ্ছে রিস্ক। আর এই যেহেতু আমরা বলছি প্রফেশনাল রিস্কের কথা বলছি, আমরা কোনো জবের কথা বলি না যে আমি জব পাবো কি পাবো না, ডাক্তার জব পাবে কি পাবে না। ডেফিনেটলি একজন ইঞ্জিনিয়ারদেরকে, ইঞ্জিনিয়ারের রিস্কটা অনেক বেশি থাকে, কারণ একজন ইঞ্জিনিয়ার যখন একটা ডিজাইন করে, তাকে মাথায় রাখতে হয় যে এই ইনহেভিটেন্সের মধ্যে বা এই বিল্ডিংটার মধ্যে আমার হয়তো 20 জন বা 30 জন আমার লোক বসবাস করবে, অথবা এই ব্রিজ থেকে আমার 2 লাখ লোক এই ব্রিজ দিয়ে পার হবে, যদি এটা কলাপস করে তাহলে এটা বড় একটা ট্র্যাজেডি ঘটবে। এটা হচ্ছে। আর ডাক্তারদের ক্ষেত্রে হচ্ছে যে, আমি প্র্যাকটিস করলাম একজনের ক্ষেত্রে, যদি যাই হয়তো একজনের রোগী হয়তো মারা যাবে। তো এই জন্য, এই জন্য বলা হয়ে থাকে যে ডাক্তারদেরকে কিন্তু প্রফেশনাল ইথিক্স পড়ানো হয়। আর তোমাদের ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে প্রফেশনাল ইথিক্স পড়ানো হয়, এটা ম্যান্ডেটরি। তো এখন এটা আসলে একজন ইঞ্জিনিয়ার কখনো এইসব ধরনের জিনিস পড়ায় না, এটা আসলে পড়ায় হলো ফিলোসফি, যারা পড়ায় তারা। বিদেশে ফিলোসফি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, তোমরা যদি দেখো কোথাও ডিগ্রি করতে যদি যাও, সেখানে ফিলোসফি ডিপার্টমেন্ট আছে, বা ফিলোসফি সেখানে একদম ম্যান্ডেটরি, তোমাকে পড়তেই হবে ফিলোসফি। মানে এই তাত্ত্বিক বিষয়গুলো, আমরা যে কম্পারিজন করতে পারি না, আমরা যে থিঙ্ক করতে পারি না, আমরা যে বলতে পারি না ভালো মন্দ, তো এখন তো ভালো মন্দ বলতে পারি না, যে কোনটা ভালো আর কোনটা মন্দ, আমরা এটা বলতেই পারি না। এটা বলার না পারার কারণ হচ্ছে যে, আমরা শুধু কিছু পুঁথিগত বিদ্যার কিছু বই, কিছু স্যারে কিছু স্লাইড দেবে, স্যারে কিছু কথা বলবো, ওইগুলো পড়ে যাচ্ছ, মুখস্থ করতেছো, লিখতেছো, কিন্তু দিন শেষে আমাদের যে জায়গাটা নিট, সেই নিটটা আমরা কখনো ফুলফিল করতে পারতেছি না, যার ফলে সোসাইটিতে আমি যে স্লাইড তোমাদের দেবো, বা আমি যে তোমাদের টপিকসগুলো দিয়ে দেবো, ধুমধাম মুখস্থ করে লিখে দেবো, কোনো সমস্যা নেই। আমিও খাতা দেখে নাম্বার দিয়ে দেবো, A+-এ সরাসরি সব পাবা। কিন্তু দিন শেষে এই যে ইথিক্সটা কি, এই যে ভ্যালুটা কি, এই আমার যে কাস্টমসটা কি, আমার যে মানে কি বলা হয়, সামাজিক বা সোশ্যাল আমার ভ্যালুসটা কি আছে, সেটা আমরা জানি না। আমরা যার ফলে দেখবা যে সোসাইটিতে প্রচুর পরিমাণ ভাইব্রেশন হয় ইথিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে। হ্যাঁ, তো যা হোক, এটা আমরা দেখি, আমরা আস্তে আস্তে কমিউনিকেট করব। ফার্স্ট অফ অল আমি যেটা বললাম যে, ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের দায়িত্ববোধের জায়গাটা অনেক বেশি, এবং আমি নিজেও একজন ইঞ্জিনিয়ার। তোমরা জানো যে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আইপি ডিপার্টমেন্টে আছি, এবং আমি এখান থেকে পড়াশোনা করছি। 2004 সালে আমি এখানে ভর্তি হই, এবং 2010 সালে পাশ করে বের হই। তো
তারপরে আমি 3 বছর ছিলাম, 4 বছর হবে, 3 বছর না, 4 বছর আমি আনন্দ শিপইয়ার্ড এন্ড সার্ভিস লিমিটেডে ছিলাম, জব করছি অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার হিসেবে। তো সেখান থেকে আবার এখানে চলে আসা। তো এই যে এতদিন আমার সরকারি বেসরকারি অনেক জব এক্সপিরিয়েন্স আমার আছে। সো ফার আমাদের ইঞ্জিনিয়ার হিসেবে আমাদেরকে অনেক অনেক বড় বড় দায়িত্ব নিতে হয়, এবং আমি তোমাদের রানা প্লাজা যে দুর্ঘটনা হয়েছিল তার উদ্ধারকারদের সাথে আমি সরাসরি জড়িত ছিলাম। আমি দেখছি যে একজন সিভিল ইঞ্জিনিয়ার কখনো কলাপস করলে আসলে কি ঘটনা ঘটে, কতটা ট্র্যাজেডিক কন্ডিশন তৈরি হয়। একজন ডাক্তারের ক্ষেত্রে হয়তো আমরা আশা করি না যে কেউ মারা যাবে, তারপর আমরা গেলে একজন হয়তো একটা পরিবারের উপর, একটা ইয়ের উপরে, কিন্তু একটা জাতির উপরে এটা আসলে ঘটনা ঘটতে পারে। তো আমরা চাইবো না যে আমরা যখন প্রফেশনালি কোনো প্র্যাকটিস করব, আমরা চাবো যে স্ট্যান্ডার্ড রুলস এবং রেগুলেশন গুলো জন্য আমরা প্র্যাকটিস করি। তো আমরা এই পড়াশোনার মধ্যে আমরা একটু যাই, দেখি আসলে আমরা কিভাবে যাব। আমরা কিছু বেসিক জায়গায় আগে প্রবেশ করব, সেটা হচ্ছে যে এই প্রফেশনাল এথিক্স কমিশনে যাওয়ার আগে আমরা জানতে চেষ্টা করব যে আসলে প্রজেক্ট কি, প্রজেক্টটা ম্যানেজমেন্ট কিভাবে হয়। তারপরে আমরা যাব হচ্ছে যে এই প্রজেক্টের ক্ষেত্রে, বিশেষ করে তোমরা যখন বিভিন্ন জায়গায় যাবা সেখানে প্রজেক্ট থেকেই এই প্র্যাকটিস গুলো, ইথিক্স গুলো শুরু হবে। সো আমি চেষ্টা করব একটু বেসিক, তোমাদের আইডিয়া আছে আমি জানি, তোমরা পড়াশোনা করছো, বাট আমি চেষ্টা করব এই বেসিক এইখান থেকে স্টার্ট করে জানি আমরা আস্তে আস্তে করে ভিতরে প্রবেশ করতে চাই। প্রজেক্ট প্রপোজাল আছে, আমাদের ইভ্যালুয়েশন অফ বিড আছে। ইভ্যালুয়েশন অফ বিড মানে কি, একটা প্রজেক্টের ইভ্যালুয়েশন করতে হবে বিডটাকে, একটা প্রজেক্ট প্রপোজাল রেডি করতে হবে, একটা প্রজেক্টের রিপোর্ট রেডি করতে হবে। সো আমাদের প্রজেক্টটাকে একটু আমাদেরকে জেনে নিতে হবে। প্রজেক্ট হচ্ছে, a project is a collection of tasks or aimed or a jobs or aimed at a single objective or set of objective। তার মানে হচ্ছে যে আমাদের যে একটা নির্দিষ্ট গোলের প্রতি বা একটা অবজেক্টিভের প্রতি যদি আমি অনেকগুলো কাজ করে সেই অবজেক্টিভটা যদি অ্যাচিভ করতে পারি, তাহলে আমরা সেটাকে প্রজেক্ট বলবো। তুমি নিজে বিএসসি একজন ইঞ্জিনিয়ার, 4 বছরের কোর্স করতেছো, 8টা সেমিস্টার 4 বছরে, এটা তোমার প্রজেক্ট। তোমার গোল হচ্ছে তুমি বিএসসি ইঞ্জিনিয়ার হবা। এবং এখানে একটা জিনিস খেয়াল করো, পরের লাইনটা বলা আছে ইট শুড কালমিনেট এট এ ডেফিনেবল এন্ড পয়েন্ট। মানে বাংলাদেশের যে প্রজেক্ট শুরু হয় এর কোনো এন্ড পয়েন্ট নাই, এটা কন্টিনিউয়াস প্রসেস, এর শুরু হয়েছে তো শেষ নেই। উইথ ফাইনাইট টাইম স্প্যান এন্ড রিসোর্সেস, তার মানে হচ্ছে তোমাকে নির্দিষ্ট অর্থের মধ্যে থেকে এই প্রজেক্টটা কমপ্লিট করতে হবে। এখন আমরা যদি বলি যে প্রজেক্ট ম্যানেজমেন্টটা কি আসলে, তাহলে এই প্রজেক্ট যদি এটা হয়ে থাকে তাহলে ম্যানেজ করতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্টটা হচ্ছে যে কম্বিনেশন অফ 5 অ্যাক্টিভিটিস, ইটস কল্ড ইনিশিয়েটিং, প্ল্যানিং, এক্সিকিউটিং, কন্ট্রোলিং এন্ড ক্লোজিং। এই যে 5টা জিনিস এটা প্রজেক্টের ক্ষেত্রে, ইনিশিয়েটিং আছে, প্ল্যানিং আছে, এক্সিকিউটিং আছে, কন্ট্রোলিং আছে এন্ড ক্লোজিং আছে। এই 5টা বেসিক্স এর উপরে ডিপেন্ড করে এটা যদি আমি কম্বাইন্ডলি কাজ করতে পারি তাহলে একটা প্রজেক্ট অ্যাচিভ হবে। আর আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা কিছু এলিমেন্ট জানি যেগুলো আমার ম্যান্ডেটরি এলিমেন্টস একটা প্রজেক্টের ক্ষেত্রে। এটা হচ্ছে ইনফরমেশন, ইউ হ্যাভ এ ভেরি ওয়াইড নলেজ অর ইনফরমেশন অ্যাবাউট দ্য প্রজেক্ট। এবং এই ইনফরমেশনের মধ্যে সাধারণত থাকে প্ল্যান বা জেনারেল ম্যানেজমেন্ট প্ল্যান, যেটা তোমরা জিএ বলো, স্পেসিফিকেশন থাকে, বা আমরা বলি শিডিউল বলি বা টেন্ডার শিডিউল বলি এটাকে, ডিজাইন থাকে, তারপর লিগাল রিকোয়ারমেন্টস থাকে, বিভিন্ন জায়গায় অ্যাপ্রুভাল লাগে, এলজিডি অ্যাপ্রুভাল লাগে, কখনো কখনো এনভায়রনমেন্ট অ্যাপ্রুভাল লাগে। তো এন্ড দেন কন্ট্রাকচুয়াল অব্লিগেশন, অবশ্যই তোমার সাথে প্রজেক্টের যে তোমাকে প্রজেক্টটা তৈরি করছে তার সাথে তোমার কন্ট্রাকচুয়াল একটা জায়গা থাকতে হবে। দেন ইকুইপমেন্ট, তোমরা ভালো করে জানো প্রজেক্টের ক্ষেত্রে একটা ম্যান্ডেটরি জায়গা হচ্ছে ইকুইপমেন্ট। তোমার যদি ইকুইপমেন্ট না থাকে তাহলে প্রজেক্ট অ্যাকমপ্লিশ করা সো মাচ টাফ। সেটা হতে পারে ধরো তুমি করোনার টিকা আবিষ্কার করবা, তোমার তার ইকুইপমেন্ট নাই, তুমি অ্যানালাইসিস করতে পারতেছো না, তো তুমি তো প্রজেক্ট অ্যাকমপ্লিশ করতে পারবে না। সো তোমার ইকুইপমেন্ট থাকলেই হবে না, ফার্স্ট অফ অল অ্যাভেলেবিলিটির একটা ব্যাপার, দেন হচ্ছে তোমার ক্যাপাবিলিটি। ক্যাপাবিলিটি মিন দ্যাট তোমার সেই ইকুইপমেন্টের তোমার ক্যাপাবল থাকতে হবে যে আমি সেই কাজটা করতে পারবো। দেন হচ্ছে ম্যাটেরিয়ালসের জন্য একটা হচ্ছে অ্যাভেলেবিলিটি, একটা হচ্ছে স্পেসিফিকেশন। ম্যাটেরিয়াল শুধু থাকলেই হবে না, যেমন তোমরা সিভিল ইঞ্জিনিয়ারিং এ যখন আই বিম বা ডব্লিউ বিম বা সি বিম তোমরা যখন এগুলো দেখো, এগুলো বাংলাদেশে উৎপন্ন হয় না। সি বিম, ডব্লিউ বিম এগুলো বিদেশ থেকে আমদানি করতে হয়। এখন তুমি ডিজাইন করে দিলে যে স্যার আমি সি বিম দিয়ে তৈরি করব, বা আমি ডব্লিউ বিম তৈরি করব, তো এই বিম তো বাংলাদেশে পাওয়া যায় না। সো তুমি শুধু অ্যাভেলেবিলিটির ব্যাপার এবং স্পেসিফিকেশন আছে যে আমাদের যে ম্যাটেরিয়ালের যে স্টিলের যে গ্রেড আছে, বিভিন্ন ধরনের গ্রেড আছে, তারপর বিভিন্ন স্ট্যান্ডার্ড আছে, যেমন এএসটিএম, আমেরিকান সোসাইটি ফর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা স্পেসিফিকেশন আছে, সেখানে সেই ম্যাটেরিয়ালের বিভিন্ন গ্রেড আছে। ঠিক আছে, যেমন হাই স্পিড স্টিল আছে, মাইল্ড স্টিল আছে, তারপর লো কার্বন স্টিল আছে যেটাকে আমরা কাস্ট আয়রন স্টিল বলি। তো এই ধরনের জিনিসগুলোকে আমরা ম্যাটেরিয়ালের মধ্যে নিয়ে আসি। দেন হচ্ছে পিপল, বাংলাদেশে তো প্রচুর পিপল, কিন্তু সব পিপল কিন্তু তোমার স্কিল না।
যেমন কনস্ট্রাকশনের ক্ষেত্রে স্কিল পিপল পাওয়াটা অ্যাভেলেবেল, কিন্তু জাহাজ বিল্ডিং তৈরি করতে যাও বা বড় তুমি হাই টেকনোলজি যেমন ওয়ালটনে যদি তুমি যাও, ওয়ালটনে যে বড় বড় মেশিন চালানোর কিন্তু ম্যান পাওয়ার নাই। সো এই সব প্রজেক্টগুলো অনেক রিস্কি হয়ে যায়। দেন হচ্ছে তোমার টাইমের তোমার এস্টিমেশন করতে হবে যে আমার হাউ মাচ টাইম আই হ্যাভ রিকোয়ার্ড টু কমপ্লিট দিস প্রজেক্ট। তারপর বিভিন্ন মাইলস্টোন চেক করতে হবে। পদ্মা ব্রিজে দেখবে একটা মাইলস্টোন, এক একটা মানে পাইলটাকে এক একটা পাইল কমপ্লিট হয়, এক একটা মাইলস্টোন অ্যাচিভমেন্ট হয়। দেন মনিটরিং করতে হবে তোমার প্রজেক্ট প্রোগ্রেসের ক্ষেত্রে। অ্যান্ড বাজেট, এবং বাজেটে তোমাদের খেয়াল রাখতে হবে তোমার বাজেট বেশি না লেগে যায়। তো পরের লাইনটা হচ্ছে মোর দ্যান 50% প্রজেক্ট ইজ কমপ্লিট বাই ওভার এস্টিমেটেড কস্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর প্রায় 50% প্রজেক্টই কিন্তু কি হয়, যে পরিমাণ বাজেট ধরে তার থেকে বেশি পরিমাণ বাজেট খরচ হয়। এটা পৃথিবীর শুধুমাত্র বাংলাদেশে না, এশিয়া মহাদেশে না, বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে না, অল ওভার দ্য ওয়ার্ল্ডে যে কোনো প্রজেক্ট সাধারণত 50% প্রজেক্টই যে পরিমাণ বাজেট থাকে সেই থেকে। কিন্তু এই বাংলাদেশের মতো না 1,000 কোটি টাকা বাজেট করছে লাগে 10,000 কোটি টাকা, এরকম না কিন্তু আবার। ঠিক আছে, বাজেট ভেরিয়েন্স হয় হয়তো প্লাস মাইনাস 10 থেকে 20%, কিন্তু বাংলাদেশে কখনো 100% প্রজেক্ট 200% প্রজেক্টের কস্ট ভেরিয়েশন হয়। তো কথা কি বোঝা গেছে নি? জি স্যার। তো তোমরা এগুলো হয়তো জানছো বা পড়ছো, বা এটা হয়তো আমি আবার রিপিট করতেছি, একটু হয়তো রিপিট হবে, অসুবিধা নাই। দেন হচ্ছে যে একটা প্রজেক্টকে কিভাবে ম্যানেজিং করতে হয়। তুমি যদি আমি বললাম যে আচ্ছা ঠিক আছে একটা প্রজেক্ট লেখো বা একটা প্রজেক্ট তুমি কিভাবে ম্যানেজ করবা, আমি বলছি একটা প্রজেক্টকে ম্যানেজ করতে হলে তোমার 5টা ফান্ডামেন্টাল বিষয় আছে। একটা হচ্ছে ইনিশিয়েটিং, একটা প্ল্যানিং, একটা এক্সিকিউটিং এন্ড ক্লোজিং। এবং এই ইনিশিয়েটিং থেকে এই জায়গাটাকে আমরা বলি কন্ট্রোলিং। এখানে ভেরিয়েশন হইতে পারে, তুমি যে পরিমাণ যে প্ল্যান যেভাবে করছিলা জেনারেল প্ল্যান, সেইভাবে প্ল্যানটা নাও থাকতে পারে, প্ল্যানটা চেঞ্জ হইতে পারে, তাই না? তো এইভাবে এটা কন্ট্রোলিং বা ইয়ে করা যায়। তো মোটামুটি এই হচ্ছে কথাবার্তা আর কি। আর আজকে আমি আর পড়াতে যাচ্ছিলাম না, তো আমি তোমাদেরকে সিআরকে আবার আমি ডেট দেবো একটা। তো আজকে প্রথম দিন, আর বেশি টেশি না পড়াই, মাথা গরম হয়ে যাবে অনলাইনে তোমাদের। ঠিক আছে, তো তোমরা আমি স্লাইডটা সিআর আমার মেসেজ করো, তোমার নাম্বারটা ওই যে ইমেল নাম্বারটা আমি তোমাদের স্লাইডগুলো দিয়ে দেবো ওখানে, ঠিক আছে? আর এগুলো দেখো, আর কোনো ইনস্ট্রাকশন থাকলে বা কোনো ধরনের পরামর্শ থাকলে আমাকে বলতে পারো, ঠিক আছে? আর প্রেজেন্ট নিয়ে মোটে ওরিড হওয়ার কিছু নাই। প্রেজেন্ট কিন্তু আমি আগেও বলছি, প্রেজেন্ট নিয়ে মোটে ওরিড হবে না। প্রেজেন্টটা আমি মানে প্রেজেন্টের ক্ষেত্রে আমি শতভাগ উদার, মানে শতভাগ। কথা কি বুঝতে পারছো? জি স্যার। তোমাদের সিনিয়রদের কাছে শুনে দেখো, স্যারের জীবনে এটা মনে করো না যে ইঞ্জিনিয়ারিং কলেজে স্যারে শুধুমাত্র সুযোগ দিচ্ছে না। আমার পাবলিক ইউনিভার্সিটিতে আমার হচ্ছে ক্লাসরুমে 2টা দরজা থাকে, তো তোমাদের 2টা আছে কিনা যায় না, আমাদের 2টা। একটা হলো আমার হলো ক্লাস, একটা হলো আসার জন্য, একটা হচ্ছে যাওয়ার জন্য। তোমার যখন ভালো লাগে তুমি ক্লাসে আসো, যখন তোমার খারাপ লাগে তুমি ক্লাসে চলে যাও, আমার কিচ্ছু যায় আসে না। কথা কি বুঝতে পারছো? আমি কোনো কিন্ডারগার্টেনে পড়াই না, আর কোনো আমি ওই যে মাদ্রাসায় পড়াই না যে পেটাইয়া তোমাদের শিখাইতে যাবো। এটা আমার কখনোই আমার কোনো কালেই ছিল না। তোমার প্রেজেন্ট লাগবে, নাম্বার লাগবে, কোনো সমস্যা নেই, প্রেজেন্ট নাম্বার দিয়ে দেবো। এটা নিয়ে কোনো মানে আমার কোনো ইয়ে নাই, বাদ বিচার নাই, ঠিক আছে? জি স্যার। সো এটা এটা তোমরা করে রাখতে পারো, মানে এই জায়গাটা আমি শতভাগ চেষ্টা করবো, শতভাগ নাম্বার দিয়ে দেওয়ার জন্য তোমাদেরকে, ঠিক আছে? কারণ শিখতে আসো, শেখার জন্য চেষ্টা করো, আমারও চেষ্টা থাকবে, তোমাদেরও সাপোর্ট লাগবে, আমরা দুইজনের জন্য হয়তো এরকম একটা জায়গা তৈরি করে দেবো, ঠিক আছে? আমি আবার জানাবো তোমাদেরকে, আমার একটু বের হইতে হবে, আমাদের তো আবার ইউনিভার্সিটিতে শিক্ষক সমিতি নির্বাচন ঝামেলা আছে। ওকে স্যার। ঠিক আছে, ওকে।